2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের বাংলা পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। এই 2 দিনে যারা আজকের সাজেশনটা ফলো করবে তাদের A+ কেউ কিন্তু আটকাতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমি তোমাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম, যেই পোস্টে আমি বলেছিলাম যারা যারা এইচএসসি পরীক্ষার বাংলা সাজেশন চাও, বাংলা প্রথম পত্রের সাজেশন যারা যারা চাও তারা কমেন্ট করো। অনেক স্টুডেন্ট সেই পোস্টে কমেন্ট করেছো, পরবর্তীতে একটা ভিডিওতেও কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়েছো যাতে বাংলা প্রথম পত্রের সাজেশনটা আমি নিয়ে আসি। তাই আজকে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের সাজেশনটা নিয়ে চলে এসেছি। এই সাজেশনটা যারা ঠিক মতো আমি যেভাবে বলবো, আমি যেই টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করব, সেই টিপস এবং ট্রিক্সগুলো ব্যবহার করে যারা এই সাজেশনটা ফলো করবে তারা অবশ্যই বাংলা প্রথম পত্রে A+ পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথমেই বলবো কোন কোন বিভাগে তোমাদের কি কি প্রশ্ন আসবে এবং কটা করে প্রশ্ন আসবে। তাই প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো এখানে ক বিভাগে থাকবে হচ্ছে তোমাদের গদ্য। গদ্যতে 4টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টোর আনসার করতে হবে। টোটাল 4টা প্রশ্ন থাকবে, 2টোর আনসার করবে। খ বিভাগে থাকবে পদ্য, টোটাল 3টা প্রশ্ন থাকবে এবং 2টো আনসার করবে। তারপরে হচ্ছে গ বিভাগে হচ্ছে উপন্যাসে 2টো প্রশ্ন থাকবে, 1টির আনসার করবে। আর ঘ বিভাগে হচ্ছে নাটকে হচ্ছে 2টো প্রশ্ন থাকবে, 1টার আনসার করবে। তাহলে প্রথমটা থেকে 2টো 1টা এরকম করে মোট কটা হলো? 6টা। কিন্তু তোমাদের পরীক্ষায় আনসার করতে হবে কটা প্রশ্নের উত্তর? 7টা প্রশ্নের উত্তর। তাহলে বাকি একটা প্রশ্ন তোমরা কোথা থেকে লিখবে? বাকি একটি প্রশ্ন যে কোনো বিভাগ হতে লিখতে পারবে। অর্থাৎ তোমার যদি ভালো লাগে, গদ্যতে যদি তোমার বেশি প্রশ্ন কমন এসে থাকে, গদ্য থেকে একটা বাড়তি লিখতে পারবে, বা পদ্য থেকে প্রশ্ন কমন আসলে পদ্য থেকে লিখতে পারবে। আর যারা গদ্য পদ্য ভালো পারো না, উপন্যাস নাটক এই 2টা ভালো পারো, ওখান থেকে তোমরা বাড়তি একটা প্রশ্ন দিতে পারো, হয় উপন্যাস থেকে দিবে, নয় হচ্ছে নাটক থেকে দিবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দ্বিতীয় কথায়। এবার বলবো তোমাদের গদ্যর মধ্যে, অর্থাৎ তোমাদের গদ্যর মধ্যে কটা অধ্যায় আছে। প্রথমেই রয়েছে অপরিচিতা, 2 নম্বরে রয়েছে বিলাসী, 3 নম্বরে রয়েছে আমার পথ, 4 নম্বরে মানব কল্যাণ, 5 নম্বরে মাসি পিসি, 6 নম্বরে 52 দিনগুলি এবং 7 নম্বরে হচ্ছে রেইনকোট। এই 7টা গদ্য কিন্তু তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। আর এবার জানবো পদ্যতে কোনগুলো রয়েছে। পদ্যতে রয়েছে, দেখো পদ্যতেও 7টা রয়েছে। সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এই 7টা হচ্ছে তোমার পদ্য, অর্থাৎ গদ্যও 7টা, পদ্যও 7টা। তারপরে আসবো উপন্যাসের মধ্যে কোনটি রয়েছে তোমার? উপন্যাস এবং নাটক। উপন্যাস আর নাটকের মধ্যে রয়েছে লাল সালু, নাটকের মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা। এইগুলাই হচ্ছে তোমার মূলত বাংলা প্রথম পত্রের সাজেশন, মানে বাংলা প্রথম পত্রের শর্ট সিলেবাস। সাজেশন নয়, সাজেশন হচ্ছে এবার ফাইনাল সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করছি। এই সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে নিব প্রিয় শিক্ষার্থীরা, আর বেশি সময় কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নেই, আছে মাত্র 2 দিন। এই 2 দিনে তোমাকে এই সব কিছু দেখে শেষ করতে হবে। এই ভিডিওতে আমি বলে দিব কিভাবে এই সাজেশনের ভিত্তিতে তোমরা এই 2 দিনের সময়কে কাজে লাগিয়ে কিভাবে এই পড়াগুলো তোমরা শেষ করবে। এবং এই ভিডিও শেষে আমি তোমাদেরকে প্রোভাইড করব বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমরা বাংলাতে A+টা তুলে আনতে পারো, A+টা যাতে কারোরই মিস না যায়। এবার আসি গদ্যের সাজেশন নিয়ে। গদ্যের ফাইনাল সাজেশনের মধ্যে তোমরা অবশ্যই অপরিচিতাটা দেখবে, অপরিচিতা থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে ফাইনাল পরীক্ষায়। তারপর দেখবে বিলাসী, এখান থেকেও প্রশ্ন পাবে। 52 দিনগুলো, এটা থেকেও প্রশ্ন পাবে। রেইনকোট, এটা থেকেও প্রশ্ন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, 7টা তোমাদের গদ্য ছিল, সেখান থেকে আমি শুধুমাত্র বেছে বেছে সব থেকে ইম্পর্টেন্ট 4টা গদ্য দিয়েছি। এই 4টা গদ্য যারা ভালো মতো পড়ে যাবে তারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং গদ্য থেকে অন্তত 3টা প্রশ্ন কমন পাবে। এই গদ্যতে মোট 4টা প্রশ্ন দেওয়া থাকবে, ওখান থেকে 3টা প্রশ্নই তোমরা কমন পাবে যদি তোমরা এগুলো পড়ে যাও।
এরপরে প্রিয় শিক্ষার্থীরা বলবো কিভাবে তোমরা এটা পড়বে, অর্থাৎ এগুলো তো আমি তোমাদেরকে পড়ানোর জন্য বলেছি, কিন্তু পড়ারও তো একটা সিস্টেম আছে, যেমন তেমনভাবে পড়লেও তুমি এগুলো শেষ করতে পারবে না। এবার কিভাবে পড়বে সেটা বলে দিব। প্রথমেই মূল পাঠটা পড়ে নিবে, অপরিচিতা বিলাসী এগুলো সবগুলোর মূল পাঠগুলো পড়ে নিবে, অর্থাৎ বইয়ের পড়াটা। তারপরে পড়বে গাইডের মূল ভাব। গাইডের মধ্যে দেখবে তোমরা যেই গাইড কিনেছো, লেকচার কিনেছো, অনেকে অনুপম কিনেছো, অনেকে পাঞ্জেরি কিনেছো, এরকম অনেকেই কিনেছো অনেক গাইড। তো এই গাইডের মধ্যে দেখবা যে তোমার যে বোর্ডের যে গদ্যটা রয়েছে বোর্ড বইয়ের, সেই গদ্যের একটা মূল ভাব রয়েছে, ওই মূল ভাবটা পড়ে নিবা, তাহলে পরীক্ষায় সৃজনশীল লিখতে সুবিধা হবে। 2022 ও 23 সালের বোর্ড প্রশ্নগুলো দেখবা, অর্থাৎ 2022 সালেও শর্ট সিলেবাস ছিল, 2023 সালেও শর্ট সিলেবাস ছিল। 22 সালের এবং 23 সালের শর্ট সিলেবাসের আলোকে তোমরা যে সৃজনশীলগুলো এসেছিল সেগুলো যদি দেখে নাও তাহলে আর অসুবিধা হবে না। 22-23 বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দেখবে, প্রত্যেকটা বোর্ড দেখবে। এরপরে 2018 থেকে 2023 সালের বোর্ডের এমসিকিউ দেখবে। এমসিকিউ সাজেশনটাও এখানে দিয়ে দিচ্ছি। 2018 সাল থেকে 2023 সালের বোর্ডে যে এমসিকিউগুলো এসেছে ওগুলো দেখবে। এখানে শুধুমাত্র নিজ বোর্ড বাদে, অর্থাৎ তুমি যদি চট্টগ্রাম বোর্ডের অধীনে হও তাহলে চট্টগ্রাম বোর্ড বাদে অন্যান্য বোর্ডগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখে নিবে। এরপরে চলে আসি পদ্যতে, পদ্য বা কবিতা, এটার ফাইনাল সাজেশন দিচ্ছে। দেখো এখানেও আমি 4টা পদ্য সিলেক্ট করেছি। এই 4টা পদ্য যারা পড়ে যাবে তারা কিন্তু পরীক্ষায় একেবারে 3টা প্রশ্ন, পদ্য থেকে 3টা প্রশ্নই কমন পাবে। এবার প্রিয় শিক্ষার্থীরা দেখা যাক কোন পদ্যগুলো দিয়েছি। 1 নম্বরে দিয়েছি সোনার তরী, 2 নম্বরে বিদ্রোহী, 3 নম্বরে তাহারে পড়ে মনে, 4 নম্বরে ফেব্রুয়ারি 1969। এই 4টা পদ্য বা কবিতা যারা পড়ে যাবে একেবারে 100% 3টা প্রশ্ন কমন পাবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি না, ওই সাজেশনগুলো তোমরা যেমন ভিডিও দেখছো ঠিক তার সাথে সাথে ওগুলো কিন্তু একটু লিখে ফেলো, খাতায় একটু লিখে ফেলো। আচ্ছা তারপরে কিভাবে তোমরা এই পদ্যগুলো পড়বে সেটা বলবো। পদ্যের মধ্যে প্রথমে মূল কবিতাটা পড়ে নেবে। কেউ যদি মূল কবিতাটা পড়তে না পারো, অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা মূল কবিতা পড়ে কিছুই বোঝে না, তাহলে মূল কবিতা স্কিপ করবে, তখন গাইডের শুধু মূল ভাবটা পড়বে এবং মূল বইয়ের পাঠ পরিচিতি যেটা আছে ওটা পড়বে। তারপরে 2022 এবং 23 সালের বোর্ডের সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো দেখবে 22-23-এর। এরপরে 2018 থেকে 2023 সালের বোর্ড এমসিকিউগুলো দেখবে নিজ বোর্ড বাদ দিয়ে। এগুলো অবশ্যই খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট তুলে নাও, কারণ এই পরবর্তী যখন তোমরা পড়তে বসবা তখন এটা তোমাদের কাজে লাগবে। এরপরে চলে আসি প্রিয় শিক্ষার্থীরা উপন্যাসের যে ফাইনাল সাজেশনটা দিব। উপন্যাস আছে একটা, সেটা হচ্ছে লাল সালু। এটা যদি তোমরা পুরো পড়তে না পারো, কারণ সময় আছে মাত্র 2 দিন, লাল সালুটা অনেক বড়, ওটা পড়বে কি করে এই 2 দিনের মধ্যে? ওটা পড়তে গেলে অন্য পড়া হবে না। এই জন্য যারা পুরাটা পড়তে পারবে না তাদের জন্য হচ্ছে কি, তোমরা গাইডের থাকা উপন্যাসের যে সারসংক্ষেপ দেওয়া থাকে, এটা প্রত্যেক গাইডে দেওয়া থাকে, ওখান থেকে পড়ে নেবে। তারপরে 2022 ও 2023 সালের সৃজনশীল প্রশ্নগুলো দেখবে। 2018 থেকে 2023 সালের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেবে, তাহলে দেখবা লাল সালু থেকে তুমি একেবারে 95%ই কমন পাবা। এরপরে আসি নাটকের ফাইনাল সাজেশনের মধ্যে আছে সিরাজউদ্দৌলা, একটাই নাটক। এই নাটকটাও গাইডের সারসংক্ষেপ দেখবে। এই 2 দিনের মধ্যে আর পুরো নাটকটা পড়তে গেলে তোমাদের শুধু সময় নষ্ট হবে, আর পড়ার দরকার নেই, আগে যা পড়েছো সেগুলো দিয়ে হবে। এখন শুধু গাইডের সারসংক্ষেপটা পড়ে যাবে। 2022-23 সালের সিকিউগুলো দেখে যাবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো। 18 থেকে 23 সালের এমসিকিউ প্রশ্নগুলো যদি তোমরা সিরাজউদ্দৌলা দেখে যাও, একেবারে ধরো যদি সিরাজউদ্দৌলা থেকে 4টা এমসিকিউ যদি আসে, ওখান থেকে তোমার 3টে এমসিকিউ কমন থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর একটা কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা, A+ পাওয়া আর পাশ করার মধ্যে পার্থক্য আছে, এটা তোমরা সকলেই জানো। বাংলাতে বেশিরভাগ স্টুডেন্ট পাশ করে যায়, কিন্তু A+ তোলাটা খুব কষ্টসাধ্য। কেন? কারণ A+ যারা পায় তাদের সাথে যারা পাশ করে শুধুমাত্র তাদের কিছু ব্রেইনের ডিফারেন্ট আছে। ব্রেন বলতে ব্রেন খাটানোর মধ্যে ডিফারেন্ট আছে, অর্থাৎ বুদ্ধি কাজে লাগিয়ে কিভাবে A+ তুলে আনা যায় বাংলাতে, সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব এই অংশে। বিশেষ টিপস শেয়ার করছি, ভালো করে খেয়াল করবা। 7টি সৃজনশীল লেখার ক্ষেত্রে গদ্য, উপন্যাস, নাটককে বেশি গুরুত্ব দিবে। অর্থাৎ কি বলেছি, গদ্য মানে যেটা হচ্ছে তোমার ওই রচনার মতন,
ওই রচনার মতনটা আমরা যে কেউ, সেটা ভালো স্টুডেন্ট হোক বা একটু দুর্বল স্টুডেন্ট হোক, পড়ে মোটামুটি বুঝতে পারে। কিন্তু পদ্য হলে অনেক সময় কবি কবিতায় যে তার লাইনের মধ্যে কি বোঝাতে চেয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু ভালো মতো আয়ত্ত করতে পারে না। সৃজনশীলে লেখার সময় পৃষ্ঠা পুড়িয়ে লিখতে পারে না, অত কিছু লিখতে পারে না। এই কারণে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে গদ্যটা যাতে তুমি ভালো মতো পারো, পদ্যটা যাতে, উপন্যাসটা যাতে ভালো মতো পারো, নাটকটা যাতে ভালো মতো লিখে আসতে পারো, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পদ্য যে লিখবে না তা না, পদ্য থেকে তোমাকে কিন্তু অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। পদ্য থেকে তোমার মোটামুটি বেশ ভালোই প্রশ্নের উত্তর দিতে হবে। এখন পদ্যের মধ্যে তুমি যে প্রশ্নের উত্তরটা দিবে, এখন সেই শুধুমাত্র ওই পদ্য, যেমন আমি এখানে বলেছি কি পদ্য থেকে 3টা প্রশ্নের মধ্যে শুধু 2টো প্রশ্নের উত্তর দিলেই কিন্তু হবে। 2টো প্রশ্ন, এই 2টো প্রশ্ন তুমি মনে করো কয়েকটা পদ্য পড়লেই হয়ে যাবে 2টো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো করে পড়বে হচ্ছে গদ্য, উপন্যাস এবং নাটক। এরপরে দ্বিতীয় টিপস, গদ্য, পদ্য, উপন্যাস, নাটক সব পড়ে যদি কমপ্লিট করতে না পারো তাহলে গাইডের মূল ভাবটা দেখে যাবা। অর্থাৎ আমরা অনেক সময় এমন হয় কি পরীক্ষার সময় এত তাড়াহুড়া থাকে, এত কিছু দেখতে হয় যে আমরা একেবারে মূল বই পড়ে যেতে পারি না সব কিছু। এক্ষেত্রে সময় বাঁচানোর জন্য তোমরা গাইডে যে মূল ভাব আছে সেটা পড়ে যাবা, অবশ্যই সেটা পড়ে যাবা। ওইটা মূল ভাবটা না পড়ে যদি কেউ পরীক্ষার হলে ঢুকো তাহলে অবশ্যই তোমার নাম্বার অনেকটা কমে যাবে, অত কিছু তুমি সুন্দর করে লিখতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি। এরপর হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি বেশি সালের প্রশ্ন সলভ করবা। অর্থাৎ এমসিকিউগুলো ধরো যত সাল থেকে তোমার গাইডে আছে তত সাল থেকে একেবারে লেটেস্ট যে প্রশ্ন 2023 সালের প্রশ্ন সবগুলো কমপ্লিট করে ফেলবে এমসিকিউ, তাহলে দেখবে যে একেবারে 30টার মধ্যে 25টাই কমন পাওয়া। এরপরে পদ্য থেকে প্রশ্ন কঠিন আসলে পদ্য অংশটা সবার শেষে লিখবা। ধরো তুমি গদ্য, পদ্য, উপন্যাস, নাটক 3টা বিভাগের মধ্যে থেকে তুমি দেখতেছো পদ্যটা খুব কঠিন আসছে, পদ্যের তুমি মনে করো মোটামুটি 2টা কোনো রকমে লিখতে পারবে, এর থেকেও বেশি লিখতেও পারবে না, 2টা লিখতেও তোমার কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কি করবা, যে বিভাগটা ভালো পারবা, ধরো উপন্যাস থেকে যেটা আসছে সেটা ভালো পারো তাহলে প্রথমে উপন্যাসটা লিখে ফেলবা, নাটক থেকে যেটা আসছে তুমি পারো তাহলে নাটকটা লিখে ফেলবা। এরপরে ধরো গদ্য থেকে যেটা আসছে, যেগুলো আসছে তুমি সব পারো ওইটাও লিখে ফেলবা, ঠিক আছে। তারপরে লিখবা হচ্ছে পদ্য থেকে তো অবশ্যই 2টো লিখতে হবে, ওটা তো ছাড় দেওয়া যাবে না। এই কারণে পদ্যটা লিখবা যে সবার শেষে, যেই বিভাগের প্রশ্ন সব থেকে সহজ সেই প্রশ্নই আগে লিখবা। অর্থাৎ যেই বিভাগটা সব থেকে সহজ আসবে, তোমার কাছে মনে হবে যে এটা কমন এসেছে আমার, সেই বিভাগের প্রশ্নই কিন্তু তোমরা আনসার দিবে। আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে চেয়েছি। আরেকটা বিষয় হলো পদ্যতে আনসার করতে গেলে অনেকের গোলমাল লেগে যায়। পদ্য যেহেতু আমরা বেশিরভাগ স্টুডেন্ট পদ্যতেই কিন্তু আটকাই, তাই পদ্যটা তোমরা একটু পরে লিখবা, যেটা ধরো গদ্য পারো, উপন্যাস পারো, এটা একটু আগে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের টিপস ট্রিক্স সহ পুরো সাজেশনটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের উপকারে এসেছে এবং আমি যেইভাবে পড়তে বলেছি ঠিক সেইভাবে পড়ো। হাতে সময় আছে কতদিন? 2 দিন। অর্থাৎ আজকে হচ্ছে কয় তারিখ? 27 তারিখ, কালকে হচ্ছে 28 তারিখ, পরশুদিন হচ্ছে 29 তারিখ। আজকে 27 তারিখের তোমরা সময় পাবে। তাহলে ধরো তোমার 27 তারিখ আজকে থেকে যদি তোমরা বাংলাটা খুব ভালো মতো পড়ো, প্রথমে গদ্যটা পড়ে ফেলবে, গদ্যর পরে ধরবা হচ্ছে যে উপন্যাস, উপন্যাসের পরে ধরবা হচ্ছে নাটক, পদ্য ধরবা হচ্ছে সবার শেষে, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি লিখতে পারো। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে থেকে যদি তুমি একটু দেখো, এক রাত আগে থেকে যদি তুমি দেখো তাহলে ওটা তোমার বেশি মনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের সাজেশনটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে এটার উপর সেটাও কমেন্টে জানাবে। এবং কারা কারা বাংলা দ্বিতীয় সাজেশন চাও সেটা বলবে, আমি বাংলা দ্বিতীয় সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো তোমরা বললে। আর যেভাবে বলেছি সেইভাবেই পড়তে থাকো। আর লাস্টে একটা কথা বলবো, তোমাদের পরীক্ষা পেছানো সংক্রান্ত যেই ঝামেলাটা সৃষ্টি হয়েছিল সেটার কথা এখন আপাতত ঝেড়ে দাও, কারণ যদি কোনো সিদ্ধান্ত আসে সেটা তোমরা জানতেই পারবে, আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, ওটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন যেই সাজেশন দিয়েছি ওই সাজেশনে পড়াশোনা করো।